মালয়েশিয়ায় সংক্ষিপ্ত সফর শেষ করে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত। আরও বেশি কর্মী নিয়োগ এবং শ্রমবাজার উন্মুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবেলায় ঢাকাসহ দেশের 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংঘাত বন্ধে 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের রোড ম্যাপে সম্মত ইরান ও যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে প্রথম দিনের আলোচনা শেষে জানালো মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান। পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাত 11টায় শক্তিশালী অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাত 3টায় ফ্রান্সের মুখোমুখি হবে ইরাক এবং ভোর 6টায় নরওয়ের মুখোমুখি সেনেগাল। আসসালামু আলাইকুম। রাত 8টার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা হামিদা শেলি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। মালয়েশিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে চীনের দালিয়ানের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল 5টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ডক্টর জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমানবন্দরে বিদায় জানান। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে বলেও জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। খোরশেদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে আশেপাশের এলাকায় বাংলাদেশ ও মালয়েশিয়ার পতাকা দ্বারা সুসজ্জিত করা হয়। রাস্তার দুই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে টাঙানো হয় বিলবোর্ড। সোমবার সকালে সাংগ্রিলা হোটেল থেকে মোটর শোভাযাত্রা সহ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান পেরদানা পুত্রা ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী। এরপর লাল গালিচায় তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। পরে পারদানা পুত্রা ভবনে প্রথমে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর সীমিত পরিসরে অনুষ্ঠিত বৈঠকে খোলামেলা আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে আসে। পরবর্তীতে ডেলিগেশন পর্যায়ে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৃহত্তর পরিসরে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, সম্প্রসারণ, হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, এআই এবং সেমিকন্ডাক্টর খাত, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ এবং তাদের কল্যাণে সহযোগিতা, শিক্ষা ও পর্যটন খাতে সহযোগিতা, জ্বালানি খাত, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহায়তা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
এই বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ দলিল দুইটি বিনিময় করেন। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিনি মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন। We have discussed bilateral cooperation and exchange views on regional and international developments. Today, we reaffirm our commitment to strengthen Bangladesh-Malaysia relations. We also welcome the growth of bilateral trade and agree to move forward with negotiations on the Bangladesh-Malaysia free trade agreement. We have restored political stability through a democratic process. Our priority is to create jobs, attract foreign investment, and escalate economic growth. We are building a business-friendly environment and creating a new opportunity for investors. I see strong potential for Malaysian investment in Bangladesh and warmly invite Malaysian businesses to explore those opportunities. Bangladeshi workers, students, professionals, and entrepreneurs in Malaysia serve as an important bridge between our two countries. Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labour market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agreed that recruitment should be transparent, fair, and equitable, reducing intermediaries and low cost for workers. I express deep concern for the Rohingya people sheltered in Bangladesh and thank Malaysia for its continued support for their safe, dignified, and sustainable repatriation to Myanmar. We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspire to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. I appreciate Malaysia's support for Bangladesh, its regional integration efforts. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এআই, জ্বালানি ও সেমিকন্ডাক্টর সহ নতুন ও উদীয়মান ক্ষেত্রগুলোতে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। Our diplomatic relations was one of the earliest to recognize Bangladesh. Of course, through our common effort to try and work with influence to resolve the predicament of refugees, Rohingya in Bangladesh, also here, and to engage through the good offices of the Foreign Minister, through ASEAN mechanisms, to engage with the Myanmar authorities to resolve part of the issue. পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সম্মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে এই বৈঠক ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। ঐতিহাসিক এই বৈঠকের মাধ্যমে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে আর এতে লাভবান হবে উভয় দেশের জনগণ। খুরশেদ আলম, বিটিভি নিউজ, পুত্রজয়া, মালয়েশিয়া।
মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে আল বারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজপ্রাসাদ ইস্তেনায় রাজার সঙ্গে সাক্ষাৎকালে শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আজাদ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ সহ 9টি বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ এবং মালয়েশিয়া। আজ দুপুরে মালয়েশিয়ার শাংগ্রিলা হোটেলে সফর বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন কবির ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এই বিদেশ সফর বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন মাহদি আমিন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে গেছেন তারেক রহমান। মালয়েশিয়া ও চীন দুই গুরুত্বপূর্ণ অংশীদার দেশে 6 দিনের এই সফর ঘিরে বাড়ছে কূটনৈতিক ও অর্থনৈতিক প্রত্যাশা। নতুন সরকারের পররাষ্ট্রনীতি ও বাণিজ্য কৌশলের এক স্পষ্ট বার্তা মিলবে এই সফরে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্ট দিনার সুলতানার। ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়া ও চীনকে বেছে নেওয়াকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 21 জন কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শীর্ষ বৈঠকে গুরুত্ব পাচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং সেমি কন্ট্রাক্টের মতো উচ্চ প্রযুক্তি শিল্প। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ইস্যু মালয়েশিয়ার শ্রমবাজার। দীর্ঘদিন বন্ধ থাকা কর্মী নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করছে ঢাকা। জনশক্তি রপ্তানি করি মালয়েশিয়াতে, সেগুলো নিয়ে আমাদের কিছু ক্রাইসিস আছে। এগুলো সলভ করার অনেক দিনের দাবি আছে আমাদের বাংলাদেশের অনেক যারা ওই দেশগুলোতে কাজ করছেন এবং যারা কাজ করতে যেতে চান। মালয়েশিয়া যেহেতু দক্ষিণ পূর্ব এশিয়ার ওয়ান অফ দ্য লিডার, আবার চীন পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়া এবং গ্লোবাল লিডার, সেই জায়গা থেকে ওই স্বার্থটা কিন্তু একই রকমের কাছাকাছি। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের বর্তমান সরকার যেভাবে বিবেচনা করেছে মালয়েশিয়াকে এবং চীনকে একই প্যাকেজে ডিল করার, এটা অসাধারণ একটা উদ্যোগ হয়েছে। অন্যদিকে চীন সফরকে দেখা হচ্ছে ঢাকার অর্থনৈতিক অগ্রাধিকারের সবচেয়ে বড় মঞ্চ হিসেবে, যেখানে সই হতে পারে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন এবং বড় বিনিয়োগ। বিশ্লেষকদের মতে আসিয়ানের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট সমাধানে বেইজিং ও কুয়ালালামপুরের জোরালো সমর্থন আদায় করাই হবে বড় কূটনৈতিক অর্জন। বৈশ্বিক যে ভূ রাজনৈতিক বাস্তবতা, সেখানে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচের জন্য তার এই চায়না যাওয়াটা খুব জরুরি। সেখানে বাংলাদেশ কিন্তু একই সাথে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার যে সম্পর্ক, সেখানে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করছে। আমাদের একটা বড় প্রায়োরিটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা। সেই সমস্যার সমাধানে মালয়েশিয়া কিন্তু অন্যতম কান্ট্রি যারা আমাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মাল্টিল্যাটারাল ফোরাম থেকে শুরু করে আসিয়ানের মাধ্যমেও তারা সমর্থন দিচ্ছে। এর বাইরে বাংলাদেশি প্রচুর স্টুডেন্ট সেখানটায় যায়। তারা পড়াশোনা শেষ করার পরেও যদি মালয়েশিয়ায় কাজ করতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশি দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসবে। শ্রমবাজারে নতুন সুযোগ এবং চীনা বিনিয়োগ অর্থায়নের প্রতিশ্রুতি নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। দ্বিপাক্ষিক অর্থনৈতিক যে আমাদের সম্পর্ক, এটা যদি গভীর করা যায় তাহলে কেবলমাত্র প্রবাসী শ্রমিক প্রেরণ সেটা না, অন্যান্যভাবেও আমরা বিশেষ করে হালাল যে বিজনেস এবং অন্যান্য যেসব আমাদের সম্পর্ক আছে, প্রযুক্তি ইত্যাদি, সেগুলো আমরা আরও গভীর করতে পারবো। আর চীনের সাথে তো আমাদের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক বাণিজ্য চীনের সাথে হয়। যদি আমাদের হোমওয়ার্কটা ভালোভাবে করতে পারি এবং অবকাঠামো এবং অন্যান্য বিষয়গুলো যেগুলোতে চীন সহায়তাও করতে পারে, সেগুলো আমরা যদি নিশ্চয়তা বিধান করতে পারি, তাহলে এটা আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং 21শ শতাব্দীতে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এটা ইতিবাচক ভূমিকা রাখবে। অর্থনৈতিক কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসেবে ছোট প্রতিনিধি দল নিয়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন এটি নতুন সরকারের একটি প্রতীকী বার্তা, আড়ম্বর নয়, ফলাফলই অগ্রাধিকার।
দিনার সুলতানা, বিটিভি নিউজ। দেশে বর্তমানে উত্তোলনযোগ্য 7.63 ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। তবে দেশে প্রতিদিন গ্যাস সরবরাহে প্রায় 1,146 মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ জাতীয় সংসদের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। মন্ত্রী বলেন, 8টি গ্রাহক শ্রেণীর অনুমোদিত গ্যাস লোডের ভিত্তিতে বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 3,800 মিলিয়ন ঘনফুট। ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, আমদানি নির্ভরতা কমানো এবং দেশীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি সংসদকে জানান। এর আগে বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, দেশের তথ্য ও সম্প্রচার খাতকে আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পে রূপান্তরের লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি জানান, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ সংবাদ সংস্থা এবং চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের সম্প্রচার ও তথ্য সেবায় আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। জহিরুদ্দিন স্বপন বলেন, বিটিভিতে পর্যায়ক্রমে ডিজিটাল টেরেস্ট্রিয়াল টেলিভিশন ডিটিটি সম্প্রচার ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংসদে জানান, বর্তমানে বাংলাদেশে 64টি পণ্য ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে নিবন্ধিত রয়েছে। মন্ত্রী বলেন, নিবন্ধিত জিআই পণ্যের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী বস্ত্র, কৃষিপণ্য, খাদ্য সামগ্রী, হস্তশিল্প এবং প্রাণী সম্পদ ভিত্তিক বিভিন্ন পণ্য, যা দেশের সমৃদ্ধ ঐতিহ্য ও আঞ্চলিক বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটায়। পরে জাতীয় সংসদে 2026-27 অর্থ বৎসরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সরকার ও বিরোধী দলীয় সদস্যগণ অংশ নেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার ও শক্তিশালী বিরোধী দলের আস্থা অর্জন করে সংসদকে কার্যকর করে তোলায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিস্টার রেটো রেলিং স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের ভূমিকার প্রশংসা করেছেন। সকালে সংসদ ভবনে স্পিকারের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রশংসা করেন। এই সময় স্পিকার বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী এই সংসদ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে গণমানুষের আস্থা অর্জন করে তার মেয়াদ পূরণ করবে। সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে ইইউভুক্ত রাষ্ট্র হিসেবে তিনি সুইজারল্যান্ডের ভূমিকার জন্য ধন্যবাদ জানান। স্পিকার দুই দেশে আন্তঃসংসদীয় টিম গঠন করে অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেন রাষ্ট্রদূতকে। বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং বেসরকারি উন্নয়নে সুইজারল্যান্ড সরকারের চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি দুই দেশের সংসদীয় অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশ উপকৃত হতে পারে বলে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আশা ব্যক্ত করেন। এদিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত ডক্টর জলিল রাহমি জাহনাবাদি। এই সময় স্পিকার ইরানের সংসদের সাথে বাংলাদেশের সংসদের নিবিড় সম্পর্ক স্থাপনে দুই দেশের সংসদীয় টিম গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। ইরানিরা বীরের জাতি উল্লেখ করে যুদ্ধের সময় ইরান সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সাহসী ভূমিকার প্রশংসা করেন। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রসমূহ প্রসারিত হলে দুই দেশই উপকৃত হবে বলে স্পিকার মনে করেন। এই সময় ইরানি রাষ্ট্রদূত ঢাকা তেহরান সরাসরি ফ্লাইট চালু করতে স্পিকারের সহযোগিতা কামনা করেন। এছাড়াও রাষ্ট্রদূত ইরানের বিশ্বমানের চিকিৎসা সেবা গ্রহণে বাংলাদেশিদের উৎসাহিত করতে স্পিকারকে অনুরোধ জানান। পাশাপাশি তিনি বাংলাদেশে বাণিজ্য বিনিয়োগ $1 বিলিয়ন উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন। ইরানের পেট্রোকেমিক্যাল, ইউরিয়া সার ও খাদ্য সামগ্রী সাশ্রয়ী দামে বাংলাদেশে রপ্তানির জন্য স্পিকারকে প্রস্তাব দেন ইরানি রাষ্ট্রদূত। বাংলাদেশের বিশ্বমানের পোশাক আমদানিতে তেহরান আগ্রহী বলে স্পিকারকে অবহিত করেন। ইরানি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের শোক প্রস্তাব পাশ করায় রাষ্ট্রদূত স্পিকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিগত ফ্যাসিস্ট সরকার ব্যাংক শেয়ার বাজার সহ দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে। তাই অভ্যুত্থান পরবর্তী জনগণের প্রত্যাশা পূরণে ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতায় পৌঁছাতে সময় লাগবে 2 বছর। তৃতীয় বছর হবে ঘুরে দাঁড়ানোর, আর চতুর্থ পঞ্চম বছরে হবে সমৃদ্ধির বাংলাদেশ। 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, ব্যবসায়ী, প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নেন। মন্ত্রী বলেন, বাজেট কেবল সংখ্যা নয়, বরং এর মধ্য দিয়ে দেশের সকল মানুষের ভাগ্য পরিবর্তন করার পরিকল্পনা করছে বর্তমান সরকার। আমি তো 20 বছরের রাবিশ 3 মাসে তার ক্লিয়ার করতে পারবো না। আমরা চেষ্টা করেছি ক্লিয়ার করার জন্য। আমাদের ব্যাংকিং সেক্টরে টোটাল ম্যাচ লুটপাট করে সব নিয়ে গেছে, ব্যাংকগুলো সব খালি, টাকা নেই। এতগুলো লাইবিলিটি তো আমাদেরকে ক্যারি করতে হচ্ছে এগুলো। তো ইটস এ বিগ লাইবিলিটি, বাট এই লাইবিলিটি নিয়েও আমরা তো একটা অ্যাম্বিশিয়াস বাজেট দিয়েছি। এই ভঙ্গুর অর্থনীতি, খারাপ অর্থনীতি থেকে স্টেবল করতে 2 বছর লাগবে। থার্ড ইয়ারের ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড ইনশাআল্লাহ। চতুর্থ পঞ্চম বছর হচ্ছে সমৃদ্ধির বাংলাদেশ আমরা দেখব। সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবেলায় ঢাকা সহ দেশের 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এই কথা জানান। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন জেলায় মিছিল, মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে। তিনি বলেন, দেশে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না করতে পারে সেই বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ওই যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, 2-1টা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায়তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি, যা সবসময় থাকে। তার বাইরে আমরা আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইন এইড টু সিভিল পাওয়ার আমরা আইন মোতাবেক এই ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে 2টো জেলা, তাতে আমরা ডিপ্লয় করেছি যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায় ইন এইড টু সিভিল পাওয়ার। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে আজ সচিবালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে 8 সদস্যের এক প্রতিনিধি দল এই সাক্ষাতে অংশ নেন। এই সময় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অর্পিত সম্পত্তি আইন সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দাবি দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। চলতি বাজেটে প্রবীণদের কল্যাণে বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করা সহ তাদের জন্য নতুন অধিদপ্তর গঠন, আইনগত সহায়তা সম্প্রসারণ এবং বিভিন্ন জেলায় সেবার আওতা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি রাজধানীর একটি স্কুলে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন। মন্ত্রী বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক প্রবীণ শিশুদের চেয়েও অসহায় হয়ে পড়েন। তাই ব্যক্তি, পরিবার ও সমাজ সব পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। তিনি পিতামাতার ভরণ পোষণ আইনের প্রয়োজনীয় সংশোধনের জন্য সংশ্লিষ্টদের প্রতি সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির এই সময়ে প্রবীণদেরও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
যত লুটপাট হয়, দেশের থেকে 16 বছরে $234 বিলিয়ন পাচার হয়ে যত শান শৌকত বিদেশের ব্যাংক ব্যালেন্স বাড়ে, এর 99% হলো বিশ্ববিদ্যালয় পাশ করা শিক্ষিত লোকজনের সাথে সম্পৃক্ত। আমাদের এই মূল্যবোধের জায়গাটা যদি আমরা তৈরি না করতে পারি, কোনো সেক্টরে আমরা এগিয়ে যেতে সক্ষম হব বলে মনে হয় না। ফলে আপনারা যারা এই দায়িত্ব নিয়েছেন, আপনারা সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য যা কিছু করণীয় করেন, সরকারের পক্ষ থেকে পলিসি লেভেল এবং আইন প্রণয়নের ক্ষেত্রে যতটা ভূমিকা রাখা দরকার আমরা রাখার চেষ্টা করব। আগামী অর্থ বছরে ১০০টি উপজেলায় ৪২.৫ লাখ কৃষক পাবেন কৃষক কার্ড। এই জন্য প্রাথমিকভাবে বাজেটে ১,০৬২,৫০,০০,০০০ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা বছরে ২,৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন। বিশ্লেষকরা বলছেন, কৃষকরা বন্যা, খরাসহ নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার মধ্য দিয়ে এই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে থাকে, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের এই অবদান যথাযথভাবে মূল্যায়ন হয়নি। সরকারের নেয়া এই কৃষক কার্ডের মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা সুসংহত হবে। রিপোর্ট সুমন মাহমুদের। প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়নের কথা বিগত দিনগুলোতে কোনো সরকারই আমলে নেননি। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কৃষকের জীবনমান উন্নয়নের জন্য চলমান কৃষক কার্ড কর্মসূচিকে আরও বেগবান করতে আগামী 2026-27 অর্থ বছরে ১০০টি উপজেলায় ৪২.৫ লাখ কৃষক পাবেন এই কৃষক কার্ড, যাতে প্রাথমিকভাবে ব্যয় দেওয়া হয়েছে ১,০০০ কোটি টাকার উপরে। বিশ্লেষকরা বলছেন, এই কার্ডের মাধ্যমে কৃষক তার ন্যায্য অধিকার পাবে। কৃষক কার্ড কর্মসূচি সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ, তবে এই উদ্যোগ যেন প্রকৃত কৃষক পায় সেদিকে নজর রাখতে হবে। সর্বক্ষেত্রে চেষ্টা করেছে এটাকে ইনক্লুসিভ করতে। কৃষক কার্ডের কথা বলি, গ্রামে কিন্তু এই অল্প টাকা কিন্তু অনেক টাকা। আমরা যখন ইউরোপে এসব সামাজিক কার্যক্রমগুলো দেখতাম এবং সরকারের এই নীতিগুলো দেখতাম, তখন আমার মনে হতো যে আমাদের দেশে কখন হবে। আমার দেশে কিন্তু সেই ব্যাপারটা চালু হলো। চালু হওয়ার পরে এখন যেটা হবে, সরকার আসবে, সরকার পরিবর্তন হবে, কিন্তু এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসবে না কেউ। অ্যাক্রস দ্য সোসাইটি, অ্যাক্রস দ্য রিলিজিয়ন, একেবারে এটাকে ক্লিন নিউট্রালভাবে দেওয়া দরকার। তাহলে হবে কি, ওভারঅল একদিকে সরকার ইমেজ বাড়বে, আর একদিকে আমাদের দেশের মানুষের অনেক আস্থা বাড়বে এবং সেখানে ওভারঅল প্রোগ্রামটা কিন্তু সাকসেসফুল হবে। চলমান কৃষক কার্ড কর্মসূচি আগামী অর্থ বছরে কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা বছরে ২,৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন। সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষক কার্ড, আর এই কার্ডের মাধ্যমে কৃষকরা যেন তাদের জীবনমান উন্নয়ন ঘটাতে পারে। ২,৫০০ টাকার মতো এই কার্ডের মধ্যে থাকবে এবং সেটা স্ল্যাব করা থাকবে। কিছু থাকবে বীজের জন্য, সারের জন্য, সেচের জন্য, কীটনাশকের জন্য, এইভাবে আর কি ভাগ করা থাকবে এবং একেবারে সে ১৫০০ বা ২,৫০০ টাকা তাৎক্ষণিকভাবে সে তুলতে পারবে না। এটা একটা মিতব্যয়ী এবং এটা খুব সময়োপযোগী চমৎকার একটি কার্ড বর্তমান সরকার প্রবর্তন করেছে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য। এটা যাতে কোনোভাবে পলিটিক্যালি বায়াস না হয় এবং এটা যাতে প্রকৃত যারা নিডি ফার্মার তারাই যাতে পায়, সে ব্যাপারে সরকারের একটা রিভিউ কমিটিও থাকবে। কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের নেয়া এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে দেশের সব কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা ৩০ জুন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন। এর আগে মামলাটিতে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। ১৪ মে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্নকরণের মধ্য দিয়ে শেষ হয় এই মামলার বিচারিক প্রক্রিয়া। পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে প্রসিকিউশন। হাসিনার সাথে বৈঠক করা, বিভিন্ন পলিসির সিদ্ধান্ত দেওয়া এবং তাদের এই বিভিন্ন রকমের সিদ্ধান্তের প্রেক্ষিতে যে
কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার দায় তার উপরে বর্তায়। 10 জন সাক্ষীর সাক্ষ্য আমরা আদালতে উপস্থাপন করেছি, তারা 10 জন সাক্ষী দিয়েছেন। প্রত্যেকে হাসানুল হক ইউনূস সাহেবের যে সংশ্লিষ্টতা সাক্ষীরা তা প্রমাণ করেছে কোর্টে। উভয় পক্ষের আর্গুমেন্ট হয়েছে, এটি জাজমেন্টের জন্য অপেক্ষমান ছিল। আজকে সেটার তারিখ দিয়েছে আগামী 30 তারিখে, আশা করি আমরা রায় পাব। আমাদের প্রত্যাশা আইন অনুযায়ী তার যে অপরাধ সেই অনুযায়ী তাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই প্রত্যাশা। গত বছরের 1 ডিসেম্বর এই মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তারও আগে ওই বছরের 25 সেপ্টেম্বর সুনির্দিষ্ট 8টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। সেদিনই শুনানি শেষে হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এছাড়া চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও নওফেল সহ 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর পরবর্তী শুনানি 24 জুন ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল। ওই দিন শুনানি করবে আসামি পক্ষের আইনজীবীরা। আজ শুনানি করে রাষ্ট্রপক্ষ। এদিকে আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 28 জুন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল 1। আজ এই মামলার সাক্ষী ইমরুল কায়েসের জেরার পর এই তারিখ নির্ধারণ করা হয়। গতকাল ইমরুল কায়েসের জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এবারে আন্তর্জাতিক সংবাদ।